রাশি কাকে বলে? সৃষ্টি জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। এখানে রাশি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। একটা হচ্ছে স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর। স্কেলার রাশি কাকে বলে? যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন সেই সকল রাশিকে বলা হয় স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কাকে বলে? যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মানের পাশাপাশি দিকের প্রয়োজন সেই সকল রাশিকে ভেক্টর রাশি বলে। এখানে কিছু স্কেলার রাশির উদাহরণ, যেমন কাজ। কাজ হচ্ছে একটা স্কেলার রাশি। কাজ, ভর, সময়, কাজ, সময়, শক্তি, পরে হচ্ছে মিটার। অর্থাৎ যে 7টা ইউনিট ইউজ করা হয় আর কি, পরিমাপের ক্ষেত্রে যে 7টা ইউনিট ইউজ করা হয় এগুলো সহ আরো বিভিন্ন রাশি এখানে স্কেলার রাশির অন্তর্ভুক্ত। আর ভেক্টর রাশি হচ্ছে গিয়া, ভেক্টর রাশিগুলোর মধ্যে রয়েছে হচ্ছে আহ বেগ, বেগ, পরে হচ্ছে গিয়ে ত্বরণ, ত্বরণ, পরে হচ্ছে গিয়া ভ্রামক, ভ্রামক, পরে হচ্ছে আহ মন্দন। হম তো এরকম আরো অনেক ভেক্টর রাশি রয়েছে, তবে এই ভেক্টর আর স্কেলার রাশি এই দুটো হচ্ছে লেস ইম্পর্টেন্ট এই এইচএসসি এক্সামের জন্য। এখানে আরো অনেক টপিক রয়েছে যেগুলো এই দুটো টপিকের থেকে আরো বেশি ইম্পর্টেন্ট। এগুলো টপিক ইম্পর্টেন্ট ছিল, তবে এগুলো ছিল এসএসসি লাইন, তো এগুলো নিয়ে আর বেশি কথা বলার প্রয়োজন নেই। এই দুটো টপিকে অনেক লেস ইম্পর্টেন্ট এই এইচএসসি চ্যাপ্টার। এরপরে যে টপিকটা, এটা হচ্ছে ভেক্টরের প্রকাশক চিহ্ন, অর্থাৎ একটা ভেক্টরকে প্রকাশ করার জন্য কি কি চিহ্ন দেওয়া হয় বা এর প্রকাশকে কিভাবে এটা প্রকাশ করা হয়। মূলত প্রাথমিক প্রাইমারি ভাবে একটা ভেক্টর, যেমন ধরলাম কথার কথা এটা একটা ভেক্টর, এই ভেক্টরকে প্রকাশ করা হবে, সাপোজ এটাকে এ দ্বারা প্রকাশ করা হচ্ছে। এখন এই ভেক্টরকে এ দ্বারা প্রকাশ করা হয়েছে, এই ভেক্টরটার দিক যেদিকে সেই দিক বরাবর এটার উপর একটা সাইন হবে, অর্থাৎ এই একটা ভেক্টর। এই ভেক্টরকে এটাকে নানান ভাবে প্রকাশ করা হয়, যেমন যদি এই ভেক্টরের মান প্রকাশ করা হয় এরকম এই ভেক্টর দিয়ে দুই পাশে মডুলাস, তো এই ভেক্টরকে এর ভেক্টরের মান প্রকাশ করা হচ্ছে। আবার কোন একটা স্মল লেটার যখন লেখা হবে, যেমন এই একটা স্মল এ, তো এটার নিচে একটা টান দিয়েও ভেক্টর প্রকাশ করা হচ্ছে। ঠিক আছে, আবার বিভিন্ন ভেক্টর আছে, নাল ভেক্টর বা জিরো ভেক্টর, তো এগুলোর নিচে যে একটা টান দিয়ে প্রকাশ করা হয়। তো মোট কথা হচ্ছে এইভাবে একটা ভেক্টরকে প্রকাশ করা হয়। হ্যাঁ, আবার বিভিন্ন ভাবে এগুলোর প্রকাশ করা হয়, তো আস্তে আস্তে এগুলো সামনে আলোচনা করা হবে। তো প্রাইমারি ভাবে একটা ভেক্টর এ থাকলে তো এটাই সর্বাধিক বেশি ইউজ হয়, যেমন এই যে কোনো একটা ভেক্টর, এটা, 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 যে ভেক্টরই থাকুক এখানে, পি, হ্যাঁ, পি, কিউ, আর, যেটাই থাকুক এগুলোকে সবসময় এরকম একটা ভেক্টর সাইন এগুলো দিয়ে প্রকাশ করা হয়, এরকম ভাবে থাকবে, এরকম সাইন। এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বা 3 ডাইমেনশন কোঅর্ডিনেট সিস্টেম। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। কোঅর্ডিনেট, 3 ডাইমেনশন কোঅর্ডিনেট সিস্টেম, অর্থাৎ 3 ডাইমেনশন, ত্রিমাত্রিক, ত্রিমাত্রিক কোঅর্ডিনেট মানে স্থানাঙ্ক, কোঅর্ডিনেট জ্যামিতিক সিস্টেম, পদ্ধতি, স্থানাঙ্ক পদ্ধতি, ত্রিমাত্রিক। এখন ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, যেমন আমরা এসএসসি তে পড়ে আসছি, এটা হচ্ছে এরকম যদি একটা স্থানাঙ্ক ব্যবস্থা হয়, এটা এই দিক বরাবর হচ্ছে এক্স অ্যাক্সিস কে কল্পনা করা হতো এবং এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস কে কল্পনা করা হতো। তবে এখানে ভেক্টরের একটু আপডেট ভাবে এখানে একটু শিখতে হবে। যেমন এখানে
দুইটা তল দ্বারা কল্পনা করা হতো আগে, কিন্তু এখন এই এইচএসসি ইন্টারে এটা ত্রিমাত্রিক বা তিনটা মাত্রা রয়েছে, এমন একটা ত্রিমাত্রিক ব্যবস্থা যেটাকে এরকম ভাবে একটা টান দিলে এখানে আরেকটা দিক এখানে চলে আসবে, অর্থাৎ এতক্ষণ ছিল এটা 2D। হ্যাঁ, এটা যখন ছিল না তখন এটা ছিল হচ্ছে 2D, অর্থাৎ 2 ডাইমেনশন, অর্থাৎ এটা দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর এটাকে শুধু কল্পনা করা যেত। কিন্তু এই 2D তে একটু সীমাবদ্ধতা ছিল, কিছু সীমাবদ্ধতা দূর করানোর জন্য পরবর্তীতে এটাতে আরো আপডেট করা হয়েছে, যেটা পরবর্তীতে 3D অ্যানিমেশন বলা যায়, যেগুলো 3D অ্যানিমেশন আরো আপডেট অবশ্যই 2D থেকে। অর্থাৎ এখানে তিনটা মাত্রা নিয়ে কাজ করা হয়, তিনটা মাত্রা নিয়ে যেহেতু কাজ করা হয় তাই এটার নাম হচ্ছে ত্রিমাত্রিক, অর্থাৎ 3D, অর্থাৎ 3D। 3D এই টি এর আসছে টি, 3 এর আসছে 3, আর ডাইমেনশনাল প্রথম অক্ষর আসছে ডি, অর্থাৎ 3D। 3D অবশ্যই 2D থেকে আপডেট, তাই এই 3Dটাই মূলত হচ্ছে এটা, যেটা এখন ভেক্টরের পড়ালেখা হবে এই বিষয়ের উপর। তো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যেমন 2D তে কি ছিল, 2D তে এগুলো প্রত্যেকটাকে একক হিসেবে কল্পনা করা হতো। যেমন এটা এটা যদি ও হয়, মূল বিন্দু ও হয়, তখন মূল বিন্দু ও থেকে এটা এক একক, 2 3 4 5 6 7 8 9 10, একইভাবে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে সবগুলো এক একটা একক। পরিমাপের ক্ষেত্রে এককের প্রয়োজন, একক ছাড়া কোনো কিছু পরিমাপ করা যায় না, তাই এই জন্য এখানে একক কল্পনা করা হয়ে থাকে। তো ভেক্টরের ক্ষেত্রে এই একক গুলোই হচ্ছে এই এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে আই কে ডিনোট করা হয়। আই হচ্ছে এই এক্স অ্যাক্সিস এর একক, আর এটা যেহেতু ওয়াই অ্যাক্সিস, তাহলে ওয়াই অ্যাক্সিস এর একক হচ্ছে জে, আর এটা হচ্ছে জেড। আই, জে আর কে হচ্ছে এই জেড অ্যাক্সিস এর একক। অর্থাৎ ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আই হচ্ছে এক্স অ্যাক্সিস এর একক, জে হচ্ছে এই ওয়াই অ্যাক্সিস এর একক, আর কে হচ্ছে জেড অ্যাক্সিস এর একক। এরপরে টপিকটা হচ্ছে একক ভেক্টর বা ইউনিক ভেক্টর। একক ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে। যেমন এই এটা হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে একটা ভেক্টর। এখন এই ভেক্টরের একটা মান আছে, যেমন হচ্ছে একটা স্মল এ, স্মল এ। এখন এই এ ভেক্টরের একক ভেক্টর কোনটা? যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে। একক ভেক্টর পাওয়া যাবে হচ্ছে কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ডিভাইড করলে হচ্ছে একক ভেক্টর পাওয়া যাবে। সাপোজ এখানে আছে একটা সংখ্যা হচ্ছে 3, এই 3 কে কিভাবে এক বানানো যায়? 3 ডিভাইডেড বাই 3 এর মাধ্যমে, তো এখানে চলে আসে 1। তো একই ভাবে এটাকে আবার এরকম ভাবে লিখলে বোঝা যাবে 3 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 1। একই ভাবে এই 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 ভেক্টরটাকে এই ভেক্টরের মান দ্বারা ডিভাইড করলেই এ এর একক ভেক্টর পাওয়া যাবে। যেমন এখন এ ভেক্টর, আর এটা হচ্ছে এ ভেক্টরের মান। এ কে এ ভেক্টরের মান দ্বারা ডিভাইড করলেই যে ভেক্টরটা পাওয়া যাবে সেটাই হচ্ছে একক ভেক্টর বা 1। এই আর এই একক ভেক্টরটাকে বিভিন্ন সংক্ষেপে প্রকাশ করার জন্য উপরে একটা ক্যাপ দেওয়া হয়, একটা টুপি দেওয়া হয়, একটা ক্যাপ, যেমন এ এ ক্যাপ, এটার মাধ্যমে একক ভেক্টর প্রকাশ পাওয়া যায়। অর্থাৎ এগুলো হচ্ছে মান এক একটা। তো এইগুলো একক ভেক্টর। পরে হচ্ছে সঠিক ভেক্টর। সঠিক ভেক্টর কি? যে ভেক্টরের মান শূন্য নয় সেই সকল ভেক্টরকে সঠিক ভেক্টর বলে। সঠিক ভেক্টর বা কারেক্ট ভেক্টর। শূন্য নয় এরকম ভেক্টরকে সঠিক ভেক্টর বলে। এখন আসে হচ্ছে সমান ভেক্টরে। দুটি ভেক্টরের মান সমান হলে তাদেরকে সমান ভেক্টর বলে। দুটি ভেক্টরের মান এবং এদের দিক সমান হলে সেই ভেক্টর দ্বয়কে সমান ভেক্টর বলে। সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর যেমন এই একটা ভেক্টর হচ্ছে এ, যেটা এই বিন্দুতে থেকে শুরু হয়ে এই দিকে অর্থাৎ হাতের ডান দিকে এই বিন্দু পর্যন্ত এসেছে,
এই বিন্দু পর্যন্ত, এবং আরেকটা ভেক্টর হচ্ছে বি, যেটা এই বিন্দু থেকে শুরু করে এই বিন্দুতে এসেছে, এই ভেক্টরের নাম হচ্ছে বি। তাইলে এই দুইটা হচ্ছে সমান ভেক্টর, অর্থাৎ যে ভেক্টর দ্বয় পরস্পর সমান এবং পরস্পর হতে সমান দূরত্ব অবস্থান অবস্থান করে এবং সমান্তরাল, তাদেরকে বলা হচ্ছে সমান ভেক্টর। সমান ভেক্টর কিন্তু মান সমান থাকতে হবে এবং দিক একই দিকে থাকতে হবে। দুইটা শর্ত, দুইটা কন্ডিশন, একটা হচ্ছে মান সমান থাকতে হবে এবং দিক একই দিকে থাকতে হবে। দিক অন্যদিকে থাকলে এটা সমান ভেক্টর হবে না, তখন সেটা বিপরীত ভেক্টর হবে। যদি এই বি ভেক্টরটা এদিকে না গিয়ে 180 ডিগ্রি যদি উল্টে যেত, অর্থাৎ এই বি ভেক্টরটা যদি এদিকে না গিয়ে ঠিক এ এর বিপরীত দিকে যেত, তখন এটার নাম সমান না হয়ে সমানের বিপরীত নামটা হতো। সমানের বিপরীত কি? এটাই বিপরীত, অর্থাৎ বিপরীত ভেক্টর হতো তখন। আর এর আগেরটা ছিল হচ্ছে সমান ভেক্টর, যেটাকে ইকুয়াল ভেক্টর বলে। এরপরে যে টপিক সেটা হচ্ছে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। হ্যাঁ, এরপর একটা হচ্ছে নাল ভেক্টর, এটা একটু ব্যাখ্যা করার বিষয় আছে। নাল ভেক্টর, নাল অথবা এটার আরেকটা নাম আছে নাল অথবা জিরো ভেক্টর। এটার নাম থেকে এটা সংজ্ঞাটা নির্ণয় করা যায় যে এই সকল ভেক্টরের মান শূন্য এবং এদের কোনো নির্দিষ্ট দিক নেই, তাকে নাল বা শূন্য ভেক্টর বলে। নাল ভেক্টর হওয়ার নাল ভেক্টর হওয়ার শর্ত দুইটা, একটা হচ্ছে ভেক্টরের মান শূন্য হইতে হবে এবং এর কোনো দিক থাকা যাবে না। দিক থাকা যাবে না। যে সকল ভেক্টরের মান শূন্য এবং এর কোনো দিক নেই, সেই সকল ভেক্টরকে নাল বা শূন্য বা জিরো ভেক্টর বলে। এখন আসি নাল ভেক্টরকে কয় ভাবে বের করা যায়। হুম, নাল ভেক্টরকে কয় ভাবে প্রকাশ করা যায়। যেমন কোনো একটা ভেক্টরের সাথে তার ঠিক বিপরীত ভেক্টরটা যোগ করলেই সেটা নাল ভেক্টর হবে। সাপোজ এ বি, এ বি একটা ভেক্টর। এটা কি বললাম, যে কোনো একটা ভেক্টরকে তার বিপরীত ভেক্টর দ্বারা যোগ করলে যোগফল একটি নাল ভেক্টর হবে। এ বি, এ বি এর বিপরীত ভেক্টরটা কি? মাইনাস এ বি, যেটা হচ্ছে ঠিক এর বিপরীত দিকে এটা। অর্থাৎ কোন একটা ভেক্টর এ বি ভেক্টর, এ বি ভেক্টরকে এর বিপরীত ভেক্টর দ্বারা যোগ করলে মাইনাস এ বি দ্বারা যোগ করলে যে ভেক্টরটা পাওয়া যাবে সেটা হচ্ছে জিরো ভেক্টর বা নাল ভেক্টর। এটা হচ্ছে নাল ভেক্টর। আরেকভাবে পাওয়া যায় সমমানের ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করলেও এদের লব্ধি একটি শূন্য ভেক্টর হয়। যেমন দুটি সমজাতীয় ভেক্টর কি ক্ষেত্রে এ বি, দুটি সমজাতীয় ভেক্টর পরস্পরের বিপরীত দিকে ক্রিয়া করলে এদের লব্ধি একটি শূন্য ভেক্টর হয়। যেমন এই ক্ষেত্রে এটা ছিল কি এ বি, আর এই ভেক্টরটাকে যদি ঘুরায় লেখা হয় তখন এটা এখান থেকে যদি এখানে আসে এ বি ভেক্টর যদি আসে, এটার মান কিন্তু এখানে সমান। এটাকে কি লেখা যায়, তখন এটা এ বি এ ধরলাম, এটা একটা ভেক্টর। যেহেতু এটার মান পরিবর্তন হয়ে গেছে তাহলে সামনে একটা মাইনাস দিতে হবে। কারণ কি? কারণ হচ্ছে এই এ বিটা যখন এদিকে ছিল, একমুখী ছিল, তখন এই এ বি এর দিকটা পরিবর্তন করার সাথে সাথে সামনে একটা ঋণাত্মক সাইন চলে আসবে। তো এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু কি হয়, মাইনাস বি এ ভেক্টর। কারণ কি এ বি আর বি এ দুইটা সমান, শুধু ভেক্টরের কারণে চিহ্নটা নেগেটিভ। বাট এটা যদি হয় 5 মিটার তাহলে এটা হবে 5 মিটার, ইজ ইকুয়াল টু মাইনাস বি এ ভেক্টর বা
এ বি ভেক্টর মাইনাসটা এই পাশে আসলে হবে প্লাস বি এ ভেক্টর, বা এ বি, এখানে বি এটা প্লাস, যদি এটাকে এ বি করা হয় তাহলে সামনে একটা ঋণাত্মক সাইন চলে আসবে। ভেক্টরের যদি আমি এটাকে সামনে আনি এবং বিটাকে পরে নিয়ে আসি, অর্থাৎ উল্টায় দিই ভেক্টরটাকে, তখন এই দিকটা চলে যাবে ওই দিকে। এরকম উল্টায় দিলে সামনে একটা ঋণাত্মক সাইন দিতে হয়, তাহলে মাইনাস এ বি হয়ে যাবে ভেক্টর। তো ইজ ইকুয়াল টু কি হবে, বা জিরো বা নাল ভেক্টর। অর্থাৎ একটা নাল ভেক্টর বিভিন্ন ভাবে প্রকাশ করা যায়। তো এর আগেরটা যেভাবে দেখছি ওভাবে করা যায়, যে দুটি সমজাতীয় ভেক্টর, আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে দুটি সমজাতীয় ভেক্টর যদি একটার মান অপরটা যদি বিপরীত হয় তখনও এটা নাল ভেক্টর বা শূন্য ভেক্টর প্রকাশ করা যাবে। যেমন কিভাবে হলো এটা, যেমন এই বি এ ভেক্টরটাকে যদি আমি একটু উপরে যদি সেট করি, যেমন এই বি এ ভেক্টরটা এখান থেকে আমি জাস্ট এখানে নিয়ে গেলাম, এখানে, তার মানে এই এই পথ থেকে একজন যদি যাত্রা করতে 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 এই বিন্দুতে যেত, এবং এই বিন্দু থেকে, অর্থাৎ এই বিন্দু থেকে আবার যাত্রা করতে করতে, অর্থাৎ এটাই তো আসলে এই রেখাটা, তো এই দিক দিয়ে যাত্রা করতে করতে এই বিন্দুতে আসলো, অর্থাৎ এটার অরিজিন, আদি বিন্দু, ইনিশিয়াল পয়েন্ট এক জায়গা থেকে শুরু হয়ে আবার সে একই জায়গাতে যখন চলে আসছে, তখন এটা আলটিমেটলি সে কোনো দূরত্ব অতিক্রম করে নাই, বা এটার কোনো দিক নাই, এটার কোনো মান নাই। তো তাই জন্য এটা হচ্ছে শূন্য ভেক্টর বা জিরো ভেক্টর বা নাল ভেক্টর, যেহেতু এটা কোনো দূরত্ব অতিক্রম করেনি। পরের টপিকটা হচ্ছে যে অবস্থান ভেক্টর। এটা অনেক ইম্পর্টেন্ট আমাদের সৃজনশীলের খ নম্বরের জন্য। অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর, অবস্থান ভেক্টর কাকে বলে? অবস্থান ভেক্টর হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে কোন একটি বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করে তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলে। আবারও বলি যে মূল বিন্দুর সাপেক্ষে কোন একটি ভেক্টরের অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকে ওই বিন্দুর মূল বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর বলে। যেমন এই এই এক্স ওয়াই সমতলে যদি এটা একটা এক্স, এটা একটা বিন্দু হয়, ধরলাম এটা হচ্ছে পি বিন্দু, আর ও হচ্ছে অরিজিন হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0। মূল বিন্দুর সাপেক্ষে কোন একটি বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকে এই বিন্দুটার অবস্থান ভেক্টর বলে। হুম, এটাই হচ্ছে যে অবস্থান ভেক্টরের চিত্র, যে কি হচ্ছে যে মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা ভেক্টরের অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকেই এই এই বিন্দুর অবস্থান ভেক্টর বলে। হুম, আর অবস্থান ভেক্টরকে অনেক সময় ব্যাসার্ধ ভেক্টর বা রেডিয়াস ভেক্টর হিসেবে উল্লেখ করা হয়। অবস্থান ভেক্টরকে রেডি রেডিয়াস ভেক্টর বলেও অনেক সময় করা হয়, বলা হয়। রেডিয়াস কেন? কারণ এটা ব্যাসার্ধ বরাবর একটা পরিমাপকে নির্দেশ করা হচ্ছে, তো মূল বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে একটা ভেক্টর নির্দেশ করছে, অর্থাৎ এখানে ওপি হচ্ছে অবস্থান ভেক্টর, কারণ এটা মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করা হচ্ছে। তাই এই মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুটা হচ্ছে এই মূল বিন্দুর অবস্থান ভেক্টর। তো উপরে সবগুলো টপিকই কভার করা হয়ে গেছে। এখন সবার নিচে একটা উদাহরণের কিছু গাণিতিক সমস্যা। এই যে এক্সাম্পল গুলো দেখেছি, এই গাণিতিক সমস্যাটা হচ্ছে মূলত হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাকে নিয়ে। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এখানে একটা প্রবলেম আমি লিখছি, এখানে এ -3,4,5 এ অবস্থান হতে
অবস্থান হতে একটি পাখি উড়ে উড়ে বি বি এর স্থানাঙ্ক গুলো হচ্ছে 3 - 2 4 3 - 2 4 3 - 2 4 এই বিন্দুতে বসলো। বসলো। এখন প্রশ্নটা হচ্ছে যে এ ও বি এ সরণ কত। এখন প্রশ্নটা হচ্ছে এ ও এই এ এ ভেক্টরটা, এটা এখনো ভেক্টর মানে এ ও বি এর সরণ ডিসপ্লেসমেন্ট সরণ কত, এ ও বি ভেক্টরের সরণ কত এখানে। তো এখন এই 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 ভেক্টরের স্থানাঙ্ক হচ্ছে -3 4 5। তো এটা ত্রিমাত্রিক একটা স্থানাঙ্ক ব্যবস্থা। তো তাই সাপোজ ধরি কথার কথা, এখন এই ম্যাথটার সমাধানের ক্ষেত্রে সমাধান সমাধান মনে করি এই পাখিটা এই অবস্থানে বসেছে এবং উড়ে সে বি অবস্থান তথা এখানে পৌঁছালো। অর্থাৎ এটা ছিল হচ্ছে এ, এর স্থান -3 4 5 এবং বি অবস্থান হচ্ছে 3 - 2 4 3 - 2 4 এই অবস্থানে আসলো। এখন প্রশ্ন চাইছে হচ্ছে তাদের সরণ কত। একদম সরণ, সরণ কাকে বলে, যে কোনো একটা বস্তুর গতিকালে তার আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম সরলরৈখিক দূরত্বকেই সরণ বলে। তো এটা সরণ নির্ণয় করতে বলেছে। তো তাই জন্য এটা যেহেতু ত্রিমাত্রিক একটা স্থানাঙ্ক ব্যবস্থা, এই যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম, তাই তার জন্য এখানে ত্রিমাত্রিক একটা চিত্র আঁকা লাগবে। সেটা হচ্ছে কি এইরকম, ঠিক আগের চিত্রটাই আঁকলেই এখানে হবে। এই যে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই এবং এটা হচ্ছে জেড। এখন এই ও মূল বিন্দু 0 0, এখন এই মূল বিন্দু থেকে যদি এগুলো যোগ করে দেওয়া যায় তখন কিন্তু সুন্দর একটা ত্রিভুজ পাওয়া গেল। অর্থাৎ এই ত্রিভুজটার নাম তখন হবে হচ্ছে ত্রিভুজ ও এ বি ত্রিভুজ। অর্থাৎ এটা তখন একটা ত্রিভুজ হয়ে যাবে যার এ বি ইজ ইকুয়াল টু হোয়াট, ভেক্টর ইজ ইকুয়াল টু হোয়াট। তখন এটা একটা ভেক্টর হয়ে যাবে, কারণ এ বি এ তখন দিক নির্দেশ করা হবে। এই যে, তো ও এ বরাবর একটা ভেক্টর দিই, তার একটা সাইন করলেই হবে। অবশ্যই ও বি বরাবর হবে, কারণ এই ও এ ভেক্টর এবং এ বি ভেক্টরের লব্ধি প্রকাশ করাতে হবে, তাই জন্য ও এ বরাবর একটা। আচ্ছা, তো এখন এ বি যেহেতু নির্ণয় করতে বলেছে, তো এটা একটা ভেক্টর সূত্রের মধ্যে ফলানো যায়। তো আমি এগুলো মুছে দিচ্ছি। যেমন এখন এখন থেকে কি লেখা যায়, যে ও এ প্লাস এ বি, ও এ ভেক্টর প্লাস এ বি ইজ ইকুয়াল টু ও বি। এখন আমি কি বের করবো, যে এ বি এর মানটা আমি নির্ণয় করবো, এ বি এর মান। তো এখন এ বি এর মান নির্ণয় করতে হলে উভয় পক্ষকে যদি আমি
ও এ দ্বারা যদি যোগ করি উভয় পক্ষে, তাহলে কিন্তু এই এ বির মানটা ইজিলি বের হয়ে যাবে, অথবা এই ও এটাকে ওই পাশে মাইনাস করে পাঠালেও কিন্তু হয়ে যায়। তো এটা যে কোনো একভাবে করলেই হবে। তো আমি কি করছি, উভয় পক্ষকে মাইনাস ও এ দ্বারা যোগ করে দিচ্ছি। ও এ মাইনাস ও এ মাইনাস ও এ দ্বারা আমি যোগ করে দিচ্ছি। আমি কিন্তু চাইলে এখানে আরো শর্টকাট করতে পারতাম, বাট যেহেতু একটু বেসিক ভাবে বোঝাচ্ছি তাই একটু একদম ইজি ভাবে এখানে উপস্থাপন করছি। প্লাস এ বি, এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু ও বি ভেক্টর প্লাস উভয় পক্ষকে কি বলেছে, মাইনাস ও এ, মাইনাস ও এ। আমরা জানি যে একই রাশি জাতীয় রাশি দুইটা আমি সমানের এই পাশে ওই পাশে আনলেও কিন্তু মানের এখানে কোনো পরিবর্তন হবে না, বা এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। হ্যাঁ, এখন এটা একটা সমীকরণে চলে আসছে, এটাকে দিলাম আমি 1 নং সমীকরণ। এই সমীকরণের মধ্যে ও এ মাইনাস ও সরি ও বি মাইনাস ও এ চলে আসছে। যদি আমি এই দুটার মান যদি নির্ণয় করতে পারি, তবে এখানে এ বি এর মান নির্ণয় করা যাবে। তো এখানে ও বি বলতে কি বোঝাচ্ছে, ও বি বলতে এখানে এই যে এখান থেকে এই ভেক্টরটাকে বোঝাচ্ছে ও বি, আর ও এ বলতে এখান থেকে এই ভেক্টরটাকে বোঝাচ্ছে। তো এখানে আসলে ও বি বলতে কি বোঝায়, যে ও বি বলতে বোঝাচ্ছে বি মাইনাস ও, মানে হচ্ছে ও বি, বি মাইনাস ও, আগেরটা মাইনাস পরেরটা। যেমন কথার কথা, এই এটা যদি একটা ভেক্টর হয়, যেমন এখানে এক্সাম্পলের সুবিধার্থে আমি আরেকটা কিছু লিখছি, যেমন এই একটা ভেক্টর এ বি, এ বি ভেক্টর, এই এ বি ভেক্টরকে এটা দ্বারা প্রকাশ করছি। এটার মান হচ্ছে ধরো এ প্লাস বি। কথার কথা, এখানে এ হচ্ছে একটা ভেরিয়েবল, বি হচ্ছে একটা ভেরিয়েবল, দুইটারই ধরো মান আছে এ বি। এই ক্যাপিটাল এ বি ইজ ইকুয়াল টু স্মল এ প্লাস স্মল বি, এটা একটা ভেক্টর। এখন আবার যদি আমি লিখি সি ডি ইজ ইকুয়াল টু স্মল সি প্লাস স্মল ডি। হ্যাঁ, তো এখানে যদি আমি বলি এ বি মাইনাস সি ডি, তাহলে কি হয়, সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি হবে। যেমন এ বি ভেক্টর মাইনাস সি ডি ভেক্টর ইজ ইকুয়াল টু, এটা মাইনাস এটা যদি করি, তাহলে আগেরটা সি প্লাস ডি মাইনাস এ মাইনাস বি হবে। তখন এটার রেজাল্ট আসবে হচ্ছে মাইনাস এ মাইনাস বি প্লাস সি প্লাস ডি, এরকম একটা আসবে। অর্থাৎ আমি এটা বোঝাতে যাচ্ছি, যখন তোমাকে বলা হবে এ বি মাইনাস সি ডি, অর্থাৎ এটা মাইনাস এটা, তখন এই ভেক্টরের যে একটা মান থাকবে, সেই মান মাইনাস আগেরটার মান। এখানে এ বির মান যেটা সেটা পরে বসবে, আর সিডির মান যেটা সেটা আগে বসবে। এ বি মাইনাস সিডি হচ্ছে সিডির মান মাইনাস এ বির মান, এরকম ভাবে। এখন এই কনসেপ্ট এগুলো কোথা থেকে আসছে, এগুলো আসছে হচ্ছে অবস্থান ভেক্টরের কনসেপ্ট থেকে। অবস্থান ভেক্টর, এই যে যেহেতু এখানে মূল অবস্থানটার মান 0, তাহলে এটার থেকে এই 0 কে বাদ দিলে আলটিমেটলি ওই মানটাই থাকে। এই অবস্থান ভেক্টরের এটা কনসেপ্ট। ঠিক আছে, তো এখন ওবি, ওবি মানে এতক্ষণ আমি কি বুঝাইলাম, যে বি মাইনাস ও, কারণ হচ্ছে এটা হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে এটার অবস্থান নির্ণয় করা হচ্ছে, এটা অবস্থান ভেক্টরের কনসেপ্ট। তাহলে বি মাইনাস ও, এটার থেকে যদি এটা বাদ দিই তো এটাই থাকে। ঠিক একই ভাবে ও এ, ও এ
এতটুকু যদি নেই তাহলে কি হবে মান a মাইনাস ও, অর্থাৎ এই মানটা মাইনাস এই মানটা, এই মূল বিন্দু বা অরিজিনের মান কত, মূল বিন্দুর মান হচ্ছে 00000, অর্থাৎ এই মানটাকে 00 দ্বারা, এই পুরো মানটাকে এই 0 পুরো মানটা দ্বারা বিয়োগ দিলে এই মানটাই থাকে, তাই এর কোনো চেঞ্জ হয় না। হ্যাঁ, আর অন্যদিকে যেহেতু এটা একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কাজ করা হচ্ছে, তাই এখানে আই জে কে দ্বারা এখানে ডিনোট করা হয়। আমি একটু আগে এই জিনিসটা বলছি, যেমন ও এক্স বরাবর এখানে আই কল্পনা করে, ও জেড বরাবর এখানে জে, আর ও ওয়াই বরাবর জে এবং ও জেড বরাবর কে যদি কল্পনা করা হয়, তাহলে এই বি ভেক্টরের মান হবে 3i, একবারে ডিরেক্ট আমি এখানে নিয়ে আসি, আচ্ছা ডিরেক্ট করে দিই। ও বির মান কত, ও বির মান হচ্ছে 3i মাইনাস 2j মাইনাস 2j প্লাস 4k মাইনাস ও এর মান, এই যে ও এর মান, এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, মানে এটা মাইনাস 0 করলে এটাই থাকে, এখানে মাইনাস 3, আর এটা সহগ কত i, এটা হচ্ছিল j প্লাস 4j প্লাস 5k, i j k 3 4 5 3, ঠিক আছে, 3 minus 2 4, হ্যাঁ এখন 3i মাইনাস 2j প্লাস 4k মাইনাস প্লাস 3i মাইনাস 4j মাইনাস 4j মাইনাস 5k, 3i একটা 3i যোগ করলে 6i মাইনাস 2j, তাহলে মাইনাস 6j 4k 5k, তাহলে মাইনাস 1 চলে আসে 1। তো এখন এ বি সমান সমান কি লেখা যায়, এ বি সমান 6i মাইনাস 6j মাইনাস 1k, এটা চলে আসে। এখন এটাই তো এটার মান না, এটা জাস্ট একটা ভেক্টর প্রকাশ করছে, তো এটার মান নির্ণয় করতে কি কি করতে হবে, আমরা জানি কোন একটা ভেক্টরের তার মান নির্ণয় করার জন্য এই যে এখানে যে অক্ষগুলো ছিল, ওই অক্ষগুলার বা এই সরি অক্ষ না, এটাকে বলা হয় একক, এই এককগুলার যে সহগ, সেই সহগের বর্গমূলের সমষ্টি করলেই এই মানটা বের হয়ে যাবে। কি বললাম, যে এই যে এককগুলা রয়েছে, এই এককগুলার মানের তথা এককগুলার যে সহগ, সেই সহগের বর্গের সমষ্টি করলেই, বর্গমূলের সমষ্টি করলে কিন্তু এই এ বি এর ভ্যালুটা পেয়ে যাবে। অর্থাৎ এখন এ বি এর যে কারেক্ট ভ্যালুটা হচ্ছে রুট ওভার অফ 6 স্কোয়ার মাইনাস 6 তার উপর স্কোয়ার প্লাস প্লাস মাইনাস 1 তার উপর স্কোয়ার, অর্থাৎ এই যে সহগগুলো রয়েছে, এই সহগগুলোর বর্গের বর্গমূলের সমষ্টি করলে এটার মান বের হয়ে যাবে 6 রুট ওভার অফ 36, অবশ্যই প্লাস হবে, প্লাস এখানে 36 এখানে প্লাস 1, তো এই মানটা আসে হচ্ছে রুট ওভার অফ 6 দুগুণে 12 2 হাতের হচ্ছে 1 4 7 প্লাস 1 করলে হচ্ছে 73 হয়ে যায়, তো এটার মান হচ্ছে রুট ওভার 73, অথবা 36 দুগুণে 72 আর যোগ 1 করলে 73, তো এটাই হচ্ছে এটার ভ্যালু। পরবর্তী যে টপিকটা সেটা হচ্ছে ভেক্টরকে প্রকাশ, ঠিক আছে।
ঠিক আছে, ভেক্টরকে প্রকাশ। এখন এই ভেক্টরকে প্রকাশ টোটাল কয়েকভাবে করা যায়। যেমন যদি বলি, প্রথমত হচ্ছে বল, বল দ্বারা, দ্বিতীয় হচ্ছে টর্ক, টর্ক, পরে হচ্ছে কৌণিক বেগ, কৌণিক বেগ, পরে হচ্ছে এই কয়েকটা ভাবে মূলত প্রকাশ করা যায়। এখন প্রথমে আসে হচ্ছে বল। বল কাকে বলে? কোনো চাপ প্রয়োগের ফলে কোনো একটা বস্তুর অবস্থার পরিবর্তন হয় এবং চাপ প্রয়োগের ফলে কোনো একটা বস্তুর বাধা গতির পরিবর্তন হয়, তাই হচ্ছে গিয়ে বল। হ্যাঁ, চাপ প্রয়োগের ফলে কোনো একটা স্থির বস্তু গতিশীল হয় এবং গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে, তাকেই বল বলে। বল, ফোর্স, বল বলে। অর্থাৎ চাপ প্রয়োগের ফলে কোনো একটা বস্তুর স্থির বস্তুর গতিশীল হয় এবং গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন হয়, তাকে বল বা ফোর্স বলে। এক্ষেত্রে বলের ইকুয়েশন হচ্ছে F ইজ ইকুয়াল টু এম এ। এখানে এই এম তো হচ্ছে একটা স্কেলার রাশি, আর এ যেহেতু এখানে ভেক্টর রাশি, তাই এই ফোর্সটা হচ্ছে টোটাল হচ্ছে ভেক্টর। পরের টপিকটা হচ্ছে যে কৌণিক বেগ। কৌণিক বেগ, কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটি। আচ্ছা, কৌণিক বেগ বোঝার আগে আগে শুধু বেগ বুঝি। বেগ কাকে বলে? বেগ বলে হচ্ছে সময়ের সাথে সাথে কোনো বস্তুর সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। বেগ v ইজ ইকুয়াল টু এস বাই টি, এস ইজ ইকুয়াল টু ভিটি। তাইলে একক সময়ে সরণের পরিবর্তনের হারকে বেগ বলে, অথবা একক সময়ে কোনো একটা বস্তু যে পরিমাণে সরণ অতিক্রম করে সেটাই হচ্ছে ওই বস্তুর বেগ। অর্থাৎ এখানে সময় আর সময় কনস্ট্যান্ট রেখে বলতে হবে, নিচে যেটা থাকবে সেটাকে একক ধরে বলতে হবে, বা একক সময়ে সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। কিন্তু এটা শুধু বেগ না, এটাকে বলা হয় রৈখিক বেগ। যেমন রৈখিক কেন বলা হয়? কারণ এই সরণটা সবসময় একটা সরল রৈখিক পথে কাজ করে। সরণ কিন্তু এই আঁকা বাঁকা পথে কাজ করে না। তাই সরণ যেহেতু একটা সোজা পথে কাজ করে, তাই অবশ্যই এই সরণটা হচ্ছে রৈখিক সরণ। আর যেহেতু এই সমীকরণে রৈখিক বলতে কোনো একটা জিনিস আছে, তাই যে এই সমীকরণের আওতায় যেই সমীকরণ থাকবে সেটা ওই স্ট্যান্ডার্ডটা ওই এটার সামনে লেগে যাবে, অর্থাৎ তখন সেটা হবে রৈখিক বেগ। হ্যাঁ, রৈখিক বেগ। তো বেগ, রৈখিক বেগ কাকে বলে এই সংজ্ঞাটা বললাম। ঠিক একইভাবে কৌণিক বেগের সংজ্ঞাটাও এভাবে দেওয়া যায়। যেমন কৌণিক বেগের সংজ্ঞাটা হচ্ছে কি, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে কৌণিক সরণের হারকেই কৌণিক বেগ বলে। কি বললাম? যে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে, কৌণিক বেগটা একটু লিখে দাও। অর্থাৎ সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে রৈখিক সরণের হারকে কৌণিক বেগ বলে। এখন এই জিনিসটা যদি একটু চিত্র সহকারে বোঝা যায় তাহলে এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন এটা ধরি একটা হচ্ছে চিত্র, এই চিত্রের মধ্যে বললাম এটা একটা হচ্ছে পেরাক। এটা হচ্ছে সমতল, এটা হচ্ছে নিচের দিকে যাচ্ছে,
এটা হচ্ছে প্যারাকের প্যাচ। তো আচ্ছা, আগে এটা সমীকরণ লিখি। এটা সমীকরণটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু আর। এটা এই ওমেগাটাকে যদি এখন এদিকে নিয়ে আসা যায়, ওমেগা ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে ভি বাই আর ব্যাসার্ধ হবে। এখন এই প্যারাকটাকে যদি আমি বাম থেকে ডান দিকে ঘুরাই, তখন যদি এই প্যারাকটা যদি উপর থেকে নিচে যায়, অর্থাৎ একটা স্ক্রুপকে যখন বাম থেকে ডানে বা ডান থেকে বামে ঘোরানো হবে, তখন এটা কী হবে, অটোমেটিকলি উপরে উঠবে বা অথবা নিচে নামবে। তো এখন এই সমীকরণটা থেকে বোঝা যাচ্ছে যে আমি যদি এর ব্যাসার্ধ যদি অর্থাৎ এই প্যারাকের ব্যাসার্ধ যদি বৃদ্ধি করে দেই, তখন এই ওমেগার মানটা কমে যাবে। হ্যাঁ, ওমেগার মানটা কমে যাবে। কৌণিক বেগ না, রৈখিক সরণের মানটা কমে যাবে। ওমেগার মান এই ব্যাসার্ধর মানটা যদি বাড়ায় দিই, যেমন এখন এটা এই প্যারাকটার যে ব্যাসার্ধটা এটা অনেক কম আছে, যখন আমি এই প্যারাকটার ব্যাসার্ধ বাড়ায় দিব, তখন কিন্তু এটা হিসাবে ঘুরবে কম বলতে এটার পরিধিটা কম মুভ করবে। যখন এটা একদম ছোট্ট থাকবে, অর্থাৎ এটা যখন একদম ছোট্ট রয়েছে, তখন এটার পরিধিটা কিন্তু অনেক দ্রুত মুভ করছে, ফলে এটা বেশি দূর সরণ সম্ভব হচ্ছে। এটা সরণ কিন্তু বেশি দূর হবে যখন এটা বেশি পরিধি পর্যন্ত ঘুরতে পারবে। বাট এটার পরিধিটা যখন অনেক বড় হয়ে যাবে, তখন আমি ঠিক একইভাবে ঘোরালেও কিন্তু এটার পরিধি বড় হওয়ার কারণে এটা কম ঘুরবে। কম ঘোরার কারণে এটা কম দূরত্ব অতিক্রম করবে। এখানে দূরত্ব বলতে সরণকে বোঝানো হচ্ছে। এটা সোজা যাবে। প্যারাক তো এমন না যে এখানে একটু গেলে এখানে একটু, এরকম না। প্যারাক একদম সোজা সরণ বরাবর দূরত্ব অতিক্রম করবে। তাইলে এখানে ব্যাসার্ধ বৃদ্ধি করলে রৈখিক সরণ কম হবে। আর যদি ব্যাসার্ধ আমি এখানে কমাই দিই, তাইলে ওই যে অনেক দ্রুত ঢুকে যাবে, তাই রৈখিক সরণ বৃদ্ধি পাবে। এই জন্যই প্যারাকের যে প্রান্তভাগ, অর্থাৎ যেই প্রান্ত দিয়ে প্যারাকটা দেওয়ালের মধ্যে প্রবেশ করবে, সেই প্রান্তটা সুচালো রাখা হয়, অর্থাৎ সর্বনিম্ন ব্যাসার্ধ বা রেডিয়াসে রাখা হয়, যাতে এটা সর্বোচ্চ সংখ্যক সরণ ঘটাতে পারে। কিন্তু প্যারাকের প্রান্তটা যদি অনেক মোটা হয়, তখন কিন্তু এটা এর প্রয়োজনীয় সরণ সে ঘটাতে পারবে না এই সূত্রের আলোকে। এরপরের টপিকটা হচ্ছে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ কাকে বলে? কৌণিক ভরবেগ হচ্ছে কোনো একটা বস্তু, ঘূর্ণনরত কোনো একটা বস্তুর ব্যাসার্ধ ভেক্টর ও রৈখিক ভরবেগের গুণফলকেই কৌণিক ভরবেগ বলে। আবার বলি যে কোনো একটা ঘূর্ণনরত কোনো একটা বস্তুর ব্যাসার্ধ ভেক্টর ও রৈখিক ভরবেগের গুণফলকেই কৌণিক ভরবেগ বলে। কৌণিক ভরবেগকে এল দ্বারা প্রকাশ করা হয়। এল ইজ ইকুয়াল টু আর ডট পি। যেহেতু ভরবেগ এখানে পি, তাই এর একক কি হবে? এর একক হচ্ছে আর দৈর্ঘ্যের একক মিটার, ইন্টু পি হচ্ছে ভরবেগ, কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটাকে ভেঙে লিখি। ভরবেগকে এম ভি দ্বারা প্রকাশ করা হয়। এম ভরের একক কি? মিটার, ইন্টু ভি এম এস ইনভার্স 1। ভরের একক হচ্ছে কেজি, ভরের একক কেজি। তো এটা হচ্ছে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 1। এটা হচ্ছে
কৌণিক ভরবেগের একক। কৌণিক ভরবেগটা হচ্ছে একটা ভেক্টর রাশি, আর এটার একক হচ্ছে এটা। আর অন্যদিকে L = r.p সাইন থিটা বলতে একটা জিনিস হয়, যখন এটা কোণ বিদ্যমান থাকবে এখানে। সাপোজ এটা হচ্ছে একটা বৃত্তের অংশ, বৃত্তাংশ, এবং এটা হচ্ছে ওই বৃত্তের কেন্দ্র, অরিজিন। এখন ধরলাম কথার কথা, কোনো একটা, এটা হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ, যেটা হচ্ছে এই আর এর মান, এবং এই পিটা হচ্ছে এই বরাবর কাজ করছে, অর্থাৎ ভরবেগটা লম্ব বরাবর কাজ করছে। তখন এই পি থেকে যদি নিচে একটা লম্বটা নিয়ে এবং এই দুটো যদি অ্যাড করে দেই, তখন এই আর আর পি এটা এইভাবে না, এইভাবে যদি অ্যাড করে দিই, তখন এটা যে থিটাটা উৎপন্ন হবে, এই থিটা, এটা 90 ডিগ্রি হলে এটা যদি থিটা হয়, থিটার সাপেক্ষে যদি এটা 90 ডিগ্রি হয়, তখন এখানে সাইন থিটার মান যদি 90 ডিগ্রি হয়, তখন এই রাশিটা শুধু হয় আর পি। যেমন পি আর সাইন 90 ডিগ্রি, পি আর হয়ে যায়, তখন সাইন 90 ডিগ্রির মান 1 হয়ে যায়। অর্থাৎ কোনো একটা ব্যবস্থায় যদি এরকমভাবে ভরবেগের পরিবর্তন হয়, যেটা এই যে ব্যাসার্ধ নামক যে একটা দূরত্ব, সেই দূরত্বের সাথে কোনো একটাভাবে সমকোণে যখন অবস্থান করবে, অর্থাৎ থিটাটার মান যখন 90 ডিগ্রির সমান হয়ে যাবে, তখন সাইন 90 ডিগ্রির মান 1 হয়ে যায়। তখন সামগ্রিকভাবে এই সমীকরণটাকে L = শুধু আর পি দ্বারা প্রকাশ করা হয়, আর বাকি ক্ষেত্রে সাইন থিটার মান বিদ্যমান থাকে। শুধুমাত্র যখন এখানে 90 ডিগ্রি হয়, তখন এখানে সাইন থিটাটা উজ্জ্ব থাকে। চারটা ছাড়াও আরেকটা বিষয় আলোচনা করা বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে তল ভেক্টর। তল ভেক্টর, তল ভেক্টর কাকে বলে? কোনো একটি সমতলে বা পৃষ্ঠে অভিলম্ব অঙ্কন করা হলে যে দিক অঙ্কিত হয় তাই ওই তলের ভেক্টর। সাপোজ এটা হচ্ছে একটা সমতল, এই সমতলের উপর যদি আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই মার্কারটাকে দাঁড়া করাই, তখন এই মার্কারটাই হবে এই তলের এর তল ভেক্টর। অর্থাৎ এই সমতল, এই যে অভিলম্বটা অঙ্কন করেছি, এটাই হচ্ছে একটা তল ভেক্টর। হ্যাঁ, আবারও বলি সংজ্ঞাটা হচ্ছে কোনো একটা পৃষ্ঠ বা তলের কোনো একটা পৃষ্ঠ বা তলে অভিলম্ব অঙ্কন করার ফলে যে ভেক্টর সৃষ্টি হয় তাই হচ্ছে তল ভেক্টর। এখন এই ধরলাম কথার কথা, এই একটা তলে কোনো একটা বস্তু একদম ডিরেক্ট খাড়াভাবে দাঁড়িয়ে রয়েছে। এটা যেহেতু 2D বোর্ড, তাই এই দাঁড়ায় থাকা জিনিসটা বোঝা যাবে না। যেমন এটা শুধু দৈর্ঘ্য আর প্রস্থ বরাবরের দূরত্ব অতিক্রম করবে, বাট এটা যে দাঁড়ায় রইলো এটা কিন্তু বোঝা যাবে না। এটা বোঝাতে হলে 3D বোর্ড লাগবে, ঠিক আছে? তাও আপাতত আমরা বুঝে নিচ্ছি। ধরলাম এটা এই সারফেসটার আলোকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়িয়ে রয়েছে, তাইলে এটাই হবে এর তল ভেক্টর। এখন তল ভেক্টরকে n দ্বারা প্রকাশ করা হয়, n i ক্যাপ। যেমন এটা হচ্ছে n i ক্যাপ, এটাই হচ্ছে তল ভেক্টর। তল ভেক্টর নিয়ে বেশি কিছু স্টাডি নাই, শুধুমাত্র এটা সংজ্ঞাটা ইম্পর্টেন্ট। এই টপিকটা শেষ। এখন হচ্ছে সরণ ভেক্টর। সরণ ভেক্টর কাকে বলে? সরল বা একটি নির্দিষ্ট দিকে কোনো একটা বস্তুর অতিক্রান্ত দূরত্বকেই সরণ ভেক্টর বলে। সরণ ভেক্টর, ডিসপ্লেসমেন্ট ভেক্টর। হ্যাঁ, কোনো একটা নির্দিষ্ট দিকে কোনো একটা বস্তুর অতিক্রান্ত দূরত্বকেই সরণ ভেক্টর বলে।
এখন ধরলাম কথার কথা এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর হলে এ থেকে এটা বি এর দিকে যাচ্ছে, অর্থাৎ তো এখানে হবে এ বি একটা ভেক্টর, যেটা হচ্ছে সরণ ভেক্টরের উদাহরণ। সরণ ভেক্টরের উদাহরণ এ বি একটি নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করছে, তাই এটা হচ্ছে সরণ ভেক্টর, অর্থাৎ সরণের এখানে শর্তটা ফুলফিল করলে এখানে হয়ে যায়। আবার অন্যভাবেও জিনিসটা বলা যায়, যেমন অন্যভাবে জিনিসটা বললে ধরলাম এটা একটা অক্ষ এক্স আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স আর ওয়াই অক্ষের মধ্যে কোনো একটা বস্তু ধরলাম এখন এই অবস্থান, এটা হচ্ছে আদি অবস্থান আর ওয়ান হচ্ছে এটা, এবং আর টু হচ্ছে এটা। এরা দুইজনই একই বরাবর যাচ্ছে, তাহলে এদের লব দিক কোন দিকে হবে? লব দিক অবশ্যই এদিকে হবে। তখন আর1 ও আর2 এই দুইটা মাইনাস করলেই যে লব্ধিটা হবে সেটাই হচ্ছে এই ভেক্টরটা প্রকাশ করবে, তথা এটা হবে তখন একটা সরণ ভেক্টর। যেমন আর1 মাইনাস এখানে হচ্ছে আর2 মাইনাস আর1 হবে। কোনো একটা ভেক্টরের, এটাকে আরেকটু বোঝা যায়, কোনো একটা ভেক্টরের আদি অবস্থান ছিল আর1, শেষ অবস্থান হচ্ছে আর2, তাহলে এর সরণ ভেক্টর কত? সরণ ভেক্টর হবে, তাইলে শেষ অবস্থান কত? আর2, আদি অবস্থান কত? আর1। এই দুটোকে মাইনাস করে দিলেই যে ভেক্টরটা বের হবে সেটা হচ্ছে ডেল আর ভেক্টর। এখানে ডেল আর ভেক্টরটাই হচ্ছে এই দুই ভেক্টরের সরণ ভেক্টর হবে, তখন এটা ডেল আর। আমি জিনিসটা আবার বলি, যেমন কোনো একটা ভেক্টরের আদি অবস্থান ছিল আর1, শেষ অবস্থান হচ্ছে আর2, তাহলে এই ভেক্টরের সরণ ভেক্টর বাইর করব কিভাবে? শেষ অবস্থান মাইনাস আদি অবস্থান করলে যেটা আসবে সেটা হচ্ছে এর সরণ ভেক্টর বা ডিসপ্লেসমেন্ট ভেক্টর। সরণ ভেক্টর কাকে বলে? কোনো একটা ভেক্টরের অতিক্রান্ত দূরত্বকেই সরণ বলে, কোনো একটা নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকেই সরণ ভেক্টর বলে। পরে হচ্ছে সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর কাকে বলে? আগে লিখে নিই সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর হচ্ছে সমজাতীয় অসমমানের দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তখন তাকে সদৃশ ভেক্টর বলে। সদৃশ ভেক্টর কাকে বলে? যে সমজাতীয় অসমমানের দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তখন তাকে সদৃশ ভেক্টর বা লাইক ভেক্টর বলে। লাইক মানে হচ্ছে মতো, যেমন সমজাতীয়, যেমন এ একটা ভেক্টর। এখন এই ভেক্টরকে আমি স্মল এ দ্বারা প্রকাশ করছি। এখন এই ভেক্টরের দিক হচ্ছে ওই দিকে। অন দ্য আদার হ্যান্ড পি একটা ভেক্টর, ক্যাপিটাল পি, এবং একে প্রকাশ করছি আমি স্মল পি দ্বারা। এটাও ঠিক একই দিকে এ ভেক্টরের দিকে এটা নির্দেশ করছে, তখন এরা হবে সমজাতীয় অসমমান। সমজাতীয় জাতটা কিন্তু সমান, এরা সবাই কিন্তু তাদের ডান দিকে সমান্তরালে অবস্থান করছে, কিন্তু অসমমানের দুটি ভেক্টর যদি পরস্পর একইভাবে বা একই দিকে অবস্থান করে তখন তাকে সদৃশ ভেক্টর বলে। অর্থাৎ এখানে এ এবং পি হচ্ছে সদৃশ ভেক্টরের উদাহরণ। পরেরটা হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। বিপ্রতীপ ভেক্টরের ক্ষেত্রে শুধু
এর গুণাত্মক বিপরীত সংখ্যাটা শুধু নির্দেশ করে। যেমন গুণাত্মক বিপরীতটা কি, যেমন আমি যদি বলি a = 5 i ক্যাপ, তাহলে এর গুণাত্মক বিপরীত রাশিটা হবে b = 1/5 i ক্যাপ। এটা হচ্ছে গুণাত্মক বিপরীত রাশি। অর্থাৎ কোনো একটা ভেক্টরের গুণাত্মক, তার গুণাত্মক বিপরীত রাশি যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় তাকে ওই ভেক্টরের বিপ্রতি ভেক্টর বলে। এটা আরেকটু সাজায় লিখতে হবে। আর সমতলীয় ভেক্টর, অর্থাৎ এই দুইটা টপিক এতটাই লেস ইম্পর্টেন্ট যেটা মানে পরীক্ষা আসার মতনই না। সমরেখ ভেক্টর আর একটা সমতলীয় ভেক্টর। তারপর আমি শর্ট করে এখানে বলে দিচ্ছি, সমরেখ ভেক্টর হচ্ছে দুই বা ততোধিক ভেক্টর যদি একই রেখায় অবস্থান করে তখন তাকে সমরেখ ভেক্টর বলে। কোলাইনার ভেক্টর। আর যেমন সমতলীয় ভেক্টর উদাহরণ হচ্ছে এটা, একই তলে অবস্থান করতে হবে এবং এরা পরস্পরের সমান্তরাল হতে হবে। এটা এর সমান্তরালে থাকতে হবে, এটা এর সমান্তরালে থাকতে হবে। অর্থাৎ সমান্তরাল বলতে বোঝাচ্ছে যে এখান থেকে এটার দূরত্ব আর এখান থেকে এটার দূরত্ব সমান থাকতে হবে। অর্থাৎ এই ডিস্টেন্সগুলো সমান থাকতে হবে, তখনই তারা সমান্তরাল হবে। তো দুই বা ততোধিক রেখা যখন একই তলে এবং সমান্তরালভাবে অবস্থান করবে তখন তাদের সমরেখ ভেক্টর বলে। দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলে অবস্থান করে তখন তাকে সমতলীয় ভেক্টর বলে। সাপোজ এই বোর্ডটা হচ্ছে একটা তল, একটা পৃষ্ঠ, এটা হচ্ছে 2D একটা পৃষ্ঠ। এখন এই 2D পৃষ্ঠের মধ্যে এই ভেক্টর এরা অবস্থান করতে পারে বিধায় এই ভেক্টরগুলোকে বলা হয় সমতলীয় ভেক্টর। অর্থাৎ এই সবগুলো ভেক্টর এই বোর্ডের যে একটা তল বা যে একটা পৃষ্ঠ, সেই পৃষ্ঠের মধ্যে অবস্থান করার যোগ্যতা রাখে, তাই এইগুলোকে বলা হয় সমতলীয় ভেক্টর। এরা একই তলে অবস্থান করে। সমতলীয় ভেক্টর কোপ্ল্যানার। কো মানে একই, প্ল্যানার মানে প্লেন, একই প্লেনে এরা অবস্থান করে। কোপ্ল্যানার সমতলীয় ভেক্টর। অর্থাৎ দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলে অবস্থান করে তখন তাদের সমতলীয় বা কোপ্ল্যানার ভেক্টর বলে। এরপরে দুটো টপিক হচ্ছে পোলার ভেক্টর এবং অক্ষীয় ভেক্টর। মূলত এই দুটো মূলত হচ্ছে ভেক্টরের ক্লাসিফিকেশন। ভেক্টর, এই যেমন ভিডিওর শুরুতে বললাম না যে রাশির থেকে আসে হচ্ছে স্কেলার রাশি, পরে আরেকটা হচ্ছে ভেক্টর রাশি। তো তখন যখন ভেক্টর বলেছিলাম তখন ওই ভেক্টর থেকেও আবার ওই ভেক্টর থেকে যে দুইটা প্রতিপাদন আসতো সেই দুটি আসলে এটা, একটা হচ্ছে পোলার ভেক্টর আর একটা হচ্ছে অক্ষীয় ভেক্টর। পোলার ভেক্টর কাকে বলে? পোলার ভেক্টরটা হচ্ছে সোজা কথা হচ্ছে ঘূর্ণায়নের সাথে সম্পর্কিত নয় এরকম ভেক্টরকে পোলার ভেক্টর বলে। যেমন ঘূর্ণায়নের সাথে সম্পর্কিত নয়, যেমন সরণ, বেগ, ত্বরণ, সরণ, বেগ, ত্বরণ, মন্দন। এগুলো হচ্ছে ঘূর্ণায়নের সাথে সম্পর্কিত নয়। এর পরের টপিকটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর রাশিকে প্রকাশ। এটা বিভিন্নভাবে করা যায়। প্রথমে এক নম্বর হচ্ছে সাধারণ সূত্র। তৃতীয়টা হচ্ছে ত্রিভুজ সূত্র।
বহুভুজ সূত্র, বহুভুজ সূত্র। পরে সবার শেষে হচ্ছে সামান্তরিক সূত্র। এখন সাধারণ সূত্র কাকে বলে? সাধারণ সূত্র হচ্ছে সমজাতীয় দুটি ভেক্টর প্রথমটির আদিবিন্দু বা শেষ বিন্দু দ্বিতীয়টির আদিবিন্দুর সাথে যুক্ত থাকলে এবং প্রথমটির আদিবিন্দু দ্বিতীয়টির শেষ বিন্দুর সাথে তৃতীয় কোনো একটি ভেক্টর যদি যুক্ত থাকে, তখন ওই তৃতীয় অঙ্কিত ভেক্টরটি প্রথম ও দ্বিতীয় ভেক্টরের লব্ধি নির্দেশ করবে। সাপোজ এটা হচ্ছে প্রথম একটি রেখা, যেমন হচ্ছে এ বি, রেখা না, এটা হচ্ছে এ বি একটা ভেক্টর, এ বি ভেক্টর, এখানে এ বি ভেক্টর। এখন এ এর শীর্ষবিন্দু তথা বি বিন্দুতে যদি আমি আরেকটা ভেক্টর আঁকি, বি থেকে সিতে গেল, তখন এই এ বিন্দুর, আমি কি বলছি যে এ বিন্দুর আদিবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত অঙ্কিত ভেক্টরই হচ্ছে এই যে ভেক্টরটা, এই ভেক্টরের লব্ধি ভেক্টর। তথা এখানে এসি হচ্ছে এসি ইজ ইকুয়াল টু এই এবিসি এর লব্ধি, ত্রিভুজ এ বি সি এর লব্ধি ভেক্টর। তো এই এসিটা হচ্ছে এই এ বি এবং বিসি এর লব্ধি ভেক্টর হচ্ছে এই এসি। আচ্ছা, এখানে তীর দেওয়ার প্রয়োজন নেই, তীর অলরেডি আছে। আচ্ছা, তো এটা গেল হচ্ছে সাধারণ সূত্র। পরেরটা হচ্ছে ত্রিভুজ সূত্র। বাহুদ্বয় একই ক্রমে ক্রিয়াশীল হলে এর তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে বাহু দুটির লব্ধি নির্দেশ করবে। অর্থাৎ কোনো সন্নিহিত বাহুদ্বয় যদি এই এ বি এই ভেক্টর হয়, কোনো সন্নিহিত বাহুদ্বয় এ বি একটা ভেক্টর এবং বিসি দ্বিতীয় ভেক্টর একই ক্রমে ক্রিয়াশীল হলে তৃতীয় ভেক্টরটি বিপরীত ক্রমে এই ভেক্টর দ্বয়ের লব্ধিকে নির্দেশ করবে। এটাই হচ্ছে ত্রিভুজ সূত্র। তখন এই ত্রিভুজ সূত্রের বেলা হবে এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর ইজ ইকুয়াল টু এসি ভেক্টর। এটাই হচ্ছে এই ত্রিভুজটার ত্রিভুজ বিধি বা ত্রিভুজ সূত্র। এই পরেরটা হচ্ছে বহুভুজ সূত্র। বহুভুজ সূত্র, এই বহুভুজ সূত্র এটা ব্যাখ্যা করার প্রথমে আগে এই চিত্রটা আগে প্রেজেন্ট করি। যেমন এটা ধরলাম হচ্ছে এ, এর থেকে বি, বি এর থেকে সি, সি, সি এর থেকে ডি, ডি এর থেকে ই। অর্থাৎ এখন এটা হচ্ছে একটা বহুভুজের একটা সূত্র।
অর্থাৎ এখানে অনেকগুলো ত্রিভুজ রয়েছে। এখন এই ত্রিভুজের ক্ষেত্রে যোগ করার ক্ষেত্রে যদি যোগ করতে হয় তাই প্রথমে প্রত্যেকটা ত্রিভুজে নিয়ে আগে কাজ করতে হবে, এরপরে আস্তে আস্তে এই সবগুলো ত্রিভুজের যোগ করতে হবে। এটা হচ্ছে যোগের বিধি অনুসারে এই কাজটা করতে হবে। উপরের দুইটা যে সাধারণ সূত্র আর একটা হচ্ছে ত্রিভুজ সূত্র। মূলত এখানে ত্রিভুজ সূত্রটাই অ্যাপ্লাইয়ের মাধ্যমে বহুভুজ সূত্রটা নির্ণয় করা হবে। অর্থাৎ এই বহুভুজের যে মানটা সেই লব্ধির মানটা বের করতে হবে। এতক্ষণ তো ছিল ত্রিভুজের সূত্র, এখানে তিনটা বাহু দিয়ে কাজ করা হতো, তাই এ বি প্লাস বি সি ইকুয়াল টু এ সি ভেক্টর চলে আসতো। কিন্তু এখানে বহুভুজ হওয়ার কারণে এই কাজটা একবারে করা যাবে না, অর্থাৎ ডিভাইড ভাগ ভাগ করতে হবে। এর জন্য সর্বপ্রথমে এটা ধরি ও বিন্দু, ও বিন্দু থেকে একটি রেখা বি ও বি কল্পনা করি, এর একটা ভেক্টর ও বি ভেক্টর নিয়ে নিই। তখন ধরি ও এর মান স্মল এ এবং এ বি এর মান স্মল বি, তাহলে ও বি এর মান কত হবে? এ প্লাস বি, তাই না? ঠিক একইভাবে ও সি এর মান কত হবে? ও সি এর মান কত হবে? এটা যেহেতু ও বি, আচ্ছা ভেঙে ভেঙে করি, যেমন ও এ প্লাস এ বি, ও এ প্লাস এ বি ইজ ইকুয়াল টু ও বি। ও বি ভেক্টর। তাইলে এখানে কিসের মান বের করতে হবে? ও বির মান বের করতে হবে, ও বি। তাহলে ও বি ইজ ইকুয়াল টু কত? ও এ, ও এর মান কত? এ প্লাস বি এর ও বির মান কত? বি ইজ ইকুয়াল টু ও বি ভেক্টর। এই ও বি ভেক্টর, ও বি ভেক্টরের মান এটা। আবার এখন ও সি ভেক্টরের মান কত? ও সি ভেক্টর ইজ ইকুয়াল টু, ও সি ভেক্টর ইজ ইকুয়াল টু ও বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর, ও বি প্লাস বি সি। ও বির মান কত? ও বির মান হচ্ছে এ প্লাস বি, বি সির মান হচ্ছে সি। এ প্লাস বি প্লাস বি সির মান হচ্ছে স্মল সি, আর এটা হচ্ছে ক্যাপিটাল সি। তাহলে এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এটা ছিল ও সি এর মান। আবার আরেকটা রেখা কল্পনা করি, রেখা নাই, সবগুলো হচ্ছে ভেক্টর। এখানে আরেকটা ভেক্টর হচ্ছে ওডি। তাহলে এখানে যোগের সূত্রটা কি হবে? ও সি প্লাস সিডি, ও সি প্লাস সিডি ইজ ইকুয়াল টু ওডি, ও ডি ভেক্টর। সুতরাং ও ডি ভেক্টর ইজ ইকুয়াল টু, ও সি এর ভ্যালু কত? ও সি এর ভ্যালু হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি প্লাস ও ডি এর মান কত? সি ডি এর মান কত? সি ডি এর মান হচ্ছে স্মল ডি, ডি। তাহলে এটা, আর সবার লাস্টেরটা যদি নির্ণয় করতে যাই তাহলে সবগুলোর সাথে জাস্ট শুধু ইটা যুক্ত হবে লাস্টে। এটা যদি হয় স্মল ই, তাইলে এতগুলো যেভাবে করলাম এই লাস্টে ও ইটা ঠিক একইভাবে বের করতে হবে। তখন ও ইর মান হবে এটা, তখন এটা হবে হচ্ছে ও ইর মান। অর্থাৎ এইভাবে এই প্রসেসে লাস্টে শুধু ইটা যুক্ত হয়ে যাবে। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে যখন এটা বহুভুজে থাকবে তখন এই জিনিসটা যোগ কিভাবে ত্রিভুজ সূত্রের মাধ্যমে করতে হয়। অর্থাৎ ভেঙে ভেঙে ছোট্ট ছোট্ট, এখানে কয়টা ত্রিভুজ হয়েছে? এই যে এটা একটা ত্রিভুজ, দুইটা, তিনটা, আর একটা হচ্ছে চারটা। তো চারটা ত্রিভুজের মাধ্যমে ভেঙে আমি একটা এত বড় একটা বহুভুজের যে এটা কি লব্ধির মানটা, সেই লব্ধির মানটা নিয়ে আসলাম কিসের মাধ্যমে? ত্রিভুজের মাধ্যমে। ঠিক আছে, তো এটাই হচ্ছে
এই জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর রাশিকে প্রকাশ। লাস্টের আরেকটা আছে সামান্তরিকের সূত্র, এটা আমি পরের পেজ আমি দেখাচ্ছি। এখন দেখব হচ্ছে ভেক্টরের সামান্তরিক সূত্র, অর্থাৎ আমাদের মূল বইয়ের যে সামান্তরিক সূত্রটার যে একটা প্রতিপাদন দেওয়া আছে, যেটা লব্ধির মান নির্ণয়ের সূত্র নামে পরিচিত, সেই সূত্রটার প্রতিপাদন দেখব। অর্থাৎ সূত্রটা এরকম ছিল যে আর ভেক্টর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। অর্থাৎ এই সূত্রটার প্রতিপাদন দেখবো যে এই সূত্রটা কিভাবে আসলো। তো এখন শুরু করা যাক ব্যাখ্যা। মনে করি ও এ বি সি একটি সামান্তরিক, যার ওপি ইজ ইকুয়াল টু পি ভেক্টর, ও এ ইজ ইকুয়াল টু পি ভেক্টর, এ বি ইজ ইকুয়াল টু, এটা যেহেতু কিউ তাইলে সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল, তাহলে এটাও হবে কিউ। তাহলে এ বি সমান সমান কিউ ভেক্টর। একইভাবে বিসি সমান সমান পি ভেক্টর, বিসি ওই দিকে যাওয়ার প্রয়োজন নেই, আমরা শুধু কাজ করব হচ্ছে ও এ বি এই ত্রিভুজ এবং এ বি এখানে একটা সিম্বল বসবে। আচ্ছা, তো এখন ও এ বাহুকে এন পর্যন্ত বর্ধিত করি, ও এ বাহুকে এন পর্যন্ত বর্ধিত করি। অতঃপর বি বিন্দুতে এ এন এর বর্ধিতাংশের উপর বি এন লম্ব আঁকি। ঠিক আছে, বি এন লম্ব আঁকি, তাহলে এটা হয়ে যাচ্ছে একটা ত্রিভুজ। তো এখন ত্রিভুজ সি, তাহলে এখন এটা লেখা ত্রিভুজ, আমি কিন্তু কোনো কিছু লিখি নাই, আমি জাস্ট মুখে মুখে বলে দিচ্ছি, জাস্ট আমি একটু প্রমাণটা প্রতিবেদনটা আমি নিজের হাতে লিখে দেখাবো। তাহলে এখানে কি হয়, অ্যাঙ্গেল সিওএ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএএন হয়, বিএএন হয়। এই জাস্ট অল্প একটু লিখলাম। এই ত্রিভুজ এই কোণটা আর এই কোণটা হয় সমান হয়, কারণ কি, কারণ হচ্ছে এরা একান্তর কোণ। আমরা জানি পরস্পর এরকমভাবে যদি এরকমভাবে হয় তাইলে সমান্তরালভাবে যদি করে তাহলে এটা পরস্পর একান্তর কোণ, এবং এটা পরস্পর বিপ্রতীপ কোণ। এগুলো সাধারণ গণিত বইয়ের কনসেপ্ট। তো এই কোণটা, এই সিও এ কোণটা এবং বিএএন এই কোণদ্বয় সমান। ঠিক আছে, তো এখন আমরা প্রমাণে যাই আস্তে আস্তে। তো এখন প্রথমে ও বি এন ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। এখানে আমি কিন্তু বাকিটা মুখে বলে দিয়েছি, জাস্ট এটা লেখা যার নিজেরা লিখে নেবে, আমি জাস্ট প্রমাণটা নিজে লিখে দেখাচ্ছি। এখানে ত্রিভুজ ও এ বি এ এই ত্রিভুজে ও এন বিতে এই ত্রিভুজ ও এন বি এন যেহেতু 90 ডিগ্রি, এই এন কোণের মান যেহেতু লম্ব অঙ্কন করা হয়েছে তাই 90 ডিগ্রি হবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এখানে লিখলাম পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি লেখা যায়, ও বি স্কোয়ার অবশ্যই ভেক্টর দিতে হবে, ও বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার
কেন এখানে বি এন হলো, কারণ হচ্ছে এটা উপর দিকে লব্ধিটা যাচ্ছে, এটা বি এনটা নিচের দিকে লব্ধিটা করছে এবং এই এ এন বরাবর এই লব্ধিটা হচ্ছে, তাই জন্য এটা, যদিও এটা দেওয়া ঠিক না, কারণ হচ্ছে এটা হচ্ছে কাল্পনিক একটা রেখা, এ এনটাও হচ্ছে কাল্পনিক রেখা, এ এন কাল্পনিক রেখা, ঠিক আছে, তাই এখানে ভেক্টর সাইনটা দেওয়া ঠিক না। হ্যাঁ, আচ্ছা, তো এখানে ও এন স্কোয়ার, ও এন স্কোয়ার মানে কি, ও এ যোগ এ এন, ও এ, এই যে ওই ও এ যোগ এ এন, অর্থাৎ এই দুইটা যোগ করলেই তো ও এন ভেক্টর হয় পুরোটা, ও এ এন, ঠিক আছে, প্লাস বি এনটা যেমন ছিল তেমন বি এন ভেক্টর বি এন স্কোয়ার, আর এটার উপর যেহেতু হোল স্কোয়ার ছিল তাই দুইটা একসাথে যোগ করার পরে হোল স্কোয়ার দিয়ে দিব। এখন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেছে ও এ স্কোয়ার প্লাস এ এন স্কোয়ার প্লাস টু ও এ প্লাস টু ও এ ইন্টু এ এন, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি এন হোল স্কোয়ার, বি এন হোল স্কোয়ার, ঠিক আছে। তো এটাকে দিয়ে দিচ্ছে হচ্ছে 1 নং সমীকরণ। 1 নং সমীকরণ কেন 1 নং সমীকরণ দিলাম, কারণ আমাদের এগুলোর মান নেই, ও এ, ও এর মান তো আছে। আচ্ছা, 1 নং সমীকরণ একটু নিচে দেই, ও এর মান কত, ও এর মান কত, পি, পি স্কোয়ার প্লাস এ এন, এ এন এর মান নাই, তাহলে এ এন স্কোয়ার প্লাস টু ও এ, ও এর মান কত, ও এর মান হচ্ছে পি, পি ভেক্টর ডট এ এন, এ এন এর মান নাই, এ এন ভেক্টর প্লাস বি এন হোল স্কোয়ার, বি এন, বি এন স্কোয়ারের মান নেই, তাহলে বি এন স্কোয়ারের মান নাই, তো এগুলোর মান বাইর করতে হবে, ঠিক আছে। তো এখন দেওয়া যাক, এটা হচ্ছে 1 নং সমীকরণ, ঠিক আছে। তো এখন এটা 1 নং সমীকরণ হয়ে গেল। এখন এই ছোট ত্রিভুজে একটু কাজ করা লাগবে, তাইলে আমার এই বাকি দুইটা মান পাওয়া যাবো। কোন কোন মান দুইটা বাকি, এ এন এর মান বাকি, এ এন এর মানটা বাকি, আর এ এন তো আছেই, আর হচ্ছে বি এন এর মানটা বাকি, ঠিক আছে। এই দুইটার মানটা জাস্ট বের করে এই সমীকরণে বসায় দিলেই সুন্দর এই সমীকরণটা চলে আসবে। আর এটা হচ্ছে ও বি স্কোয়ার বলতে বোঝাচ্ছে ও বি স্কোয়ার যেটা কথা, আর স্কোয়ার একই কথা, ও বি স্কোয়ার যেই কথা, আর স্কোয়ার একই কথা, কারণ ও বি এর মানটা হচ্ছে আর। তো এখানে এই ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, এই ত্রিভুজের ক্ষেত্রে যদি সাইন আলফা ইজ ইকুয়াল টু সাইন থিটা যদি বসে, তাহলে লম্ব বাই অতিভুজ বি এন, লম্ব বাই অতিভুজ এ বি, আমার কাদের মান দরকার, এই যে বি এন এর মান দরকার, বি এন আছে কোথায়, এই যে এখানে বি এন আছে, তাহলে বি এন ক্রস মাল্টিপ্লিকেশন বি এন ভেক্টর ইজ ইকুয়াল টু এ বি ভেক্টর সাইন আলফা, দাও 2 নং সমীকরণ, বি এন ইজ ইকুয়াল টু এ বি সাইন আলফা। আবার এই ত্রিভুজে কস থিটার মান যদি বসে, কজ আলফা ইজ ইকুয়াল টু কজ ভূমি বাই অতিভুজ
এ এন, এ এন ভূমি বাই অতিভুজ এ বি। এখন কথা হচ্ছে সাইন আর কজই কেন বসাবো, কেন অন্য কিছু বসাবো না? কারণ সাইন আর কজ বসালে আনসার মিলবে, তাই জন্য দুটো বসাবো। আর ট্যান কট এগুলো বসানো যেত, বাট হয়তো বসাইলে আমি এ এন পাইতাম না। এই যে এ এন, এই যে এ এন, এই যে এ এন চলে আসছে, তাহলে এই এন এর মানটা এখানে বসানো যাবে। তাই জন্য আমরা সাইনের বেলা বি এন পাইছি আর কজের বেলা এ এন পেয়েছি। ঠিক আছে, ট্যান কট বসালে অন্য খেলা হইতো, তাই জন্য ওগুলো বসানো হয়নি। বা এ এন অবশ্যই ভেক্টর দিতে হবে উপরে, ইজ ইকুয়াল টু এ বি কজ আলফা, এ বি কজ আলফা দাও হচ্ছে 1 2 3 নং সমীকরণ, 3 নং সমীকরণ। এখন 2 ও 3 নং এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, এটা লিখলেই হয়ে যাবে অঙ্ক। আচ্ছা, এখানে নিচে লিখে দিই 2 ও 3 নং এর মান 1 নং সমীকরণে বসে। তুমি ডিরেক্ট বসাই ফেলি 1 নং সমীকরণে পি স্কোয়ার। তোমরা কিন্তু যখন এক্সামে লিখবে তখন এই জিনিসটা লিখে নিবা যে 2 ও 3 নং এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, আবার 1 নং সমীকরণে নতুনভাবে তুলে দেন মান ইনপুট করতে হবে। আমি এখানে একবারেই করে দিচ্ছি, প্লাস এ এন স্কোয়ার, এ এন এর মান কত, এ বি কজ আলফা, এ বি কজ আলফা, কিন্তু এখানে কি ছিল, একটা স্কোয়ার ছিল, স্কোয়ার, তাহলে এ বি স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস 2 পি ইন্টু এ এন ছিল, এ এন এর মান কত, সিঙ্গেল এ বি কজ আলফা, সিঙ্গেল এ এন এর মান হচ্ছে এ বি কজ আলফা, কজ আলফা। অর্থাৎ এ এন প্লাস বি এন স্কোয়ার, কই গেল বি এন, সিঙ্গেল বি এন এর মান হচ্ছে এ বি সাইন আলফা, এ বি সাইন আলফা, সিঙ্গেল বি এন এর মান হচ্ছে এ বি সাইন আলফা। তাহলে বি এন স্কোয়ারের মান কত হবে, এ বি স্কোয়ার সাইন আলফা স্কোয়ার, এটা হয়ে যাবে। তো এখন জাস্ট সরলীকরণ করলে এটার মান চলে আসবে পি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ারের মান কত, এ বি স্কোয়ার, এ বির মান হচ্ছে কিউ, কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস এ বির মান হচ্ছে কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস 2 পি এ বির মান হচ্ছে কিউ এ বি কজ আলফা প্লাস এ বির মান হচ্ছে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এই জায়গাটা মুছে দিই, তো পি, তো এই যে এখন পি স্কোয়ারটা এক সাইডে নিয়ে আসলে কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা, কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা থেকে কি কমন যায়, কিউ স্কোয়ার কমন যায়, তো পি স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। আচ্ছা, এটাকে কমন নিয়ে নিই, কিউ যদি একটা কমন নিয়ে নিই, কমন নেওয়ার অপর নাম হচ্ছে ভাগ করা, সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা আলফা চলে আসে কমন, প্লাস 2 পি কিউ কজ আলফা প্লাস 2 পি কিউ কজ আলফা ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস, এখানে কিউ এর উপর কিন্তু একটা স্কোয়ার ছিল, আমি দেই নাই, এই যে কিউ স্কোয়ার, এখন সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার মান কত 1,
তাহলে এটা সামগ্রিকটা 1 হয়ে গেছে, প্লাস তার মানে এটা হচ্ছে ভ্যানিশ 1 প্লাস 2p কিউ কজ আলফা প্লাস 2p কিউ কজ আলফা। আমি যেখানে ভেক্টর দিই নাই সবগুলোতে ভেক্টর দিতে হবে, সবগুলোতে ভেক্টর, এই সবগুলোতে ভেক্টর দিতে হবে। তো এই ছিল সামান্তরিকের সূত্র, লব্ধির মান নির্ণয়ের মাধ্যমে সামান্তরিকের সূত্রটা এটা ছিল।